নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 11 তারিখ বুধবার, জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। অভিষেকের অনুরোধ, অবশেষে ধর্ণা তুলে নিলেন মমতা। শুভেন্দুর জেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার, এলেন না প্রধান অতিথি ওড়িশার মুখ্যমন্ত্রী। অন্যের ঝগড়ায় আমাদের সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পকেটে টান কলকাতার অটোওয়ালাদের। বেলাইন হয়ে যাচ্ছিলেন ঋতব্রত, থামিয়ে লাইনে ফেরালেন মমতা। বিষ ও বাঁশ জলে বাম আইএসএফ জোট, শেষ বেলাতে 24 পরগনায় অনর নওশাদ। এবার তো খাবার হোটেল বন্ধ করে দিতে হবে, গ্যাস নিয়ে চিন্তায় দীঘা মন্দারমণি হোটেলের মালিকরা। প্রয়োজনে ধর্মগুরুদের কাছে যেতে হবে, ভোটের আগে কি কৌশলী বার্তা দিতে চাইলেন সেলিম। অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, আশঙ্কাজনক শিশু। 2021 সালে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় কারা ওসিদ ছিলেন, ডিজির কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন। নেপালের গণনা শেষ, 125 আসনে জয়ী বলিন্দ্র দল আনুপাতিক প্রতিনিধিত্বে পেতে পারে আরো 52টি আসন। অবিচার হয়েছে, প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের পর দাবি মমতার। পণ্যের দাবিতে নারকীয় অত্যাচার, বধূর মুখে ঢালা হলো অ্যাসিড, গ্রেপ্তার স্বামী শ্বশুর শাশুড়ি। অব্যাহত মারণ যুদ্ধ, মোস্তফা শান্তিতে বাঁচবে না, ইরানের নয়া সর্বোচ্চ নেতাকে হুমকি ট্রাম্পে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ডেকে নিয়ে খুন মাধ্যমিক পরীক্ষার্থীর ভাইকে, মুর্শিদাবাদে গ্রেপ্তার খুড়তুতো দাদা। ভোটমুখী বঙ্গে মনোজকে হোমওয়ার্ক কি বলে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। এসআইআর ভয় ধরিয়েছিল, স্বস্তি দিল সিএএ, ভারতের নাগরিকত্ব পেলেন 5 বাংলাদেশি। বাংলায় জয়, তৃণমূলের দাবিকেই সুপ্রিম মান্যতা, ধর্ণা মঞ্চ থেকে লড়াইয়ের বার্তা অভিষেকের। খেলা চলবে, আপাতত ধর্ণা তুলে জানালেন মমতা। কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ। বাবা খুনের বদলা নেবে ছেলে, ইরানে নতুন সুপ্রিম লিডারকে পুতিনের ঐতিহাসিক বার্তা, কি করবেন ট্রাম্প। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। সোমবারই মুখ্যমন্ত্রীকে অভিষেক অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজের খেয়াল রাখেন, আর মঙ্গলে দিদির স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ করেন। তবে মুখ্যমন্ত্রী জানান লড়াই জারি থাকবে। এরপর রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আর্জি জানান, দিদি আজ আপনার দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, এটা আপনার লড়াইয়ের জয়। আপনার শরীর সুস্থ রাখতে হবে, সবার কাছে পৌঁছাতে হবে। দলনেত্রীকে অনুরোধ করব, আমি সবার হয়ে দিদিকে অনুরোধ করব, 5 দিন রাস্তায় বসে রয়েছেন, জ্ঞানেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, তাই আপনি আজ এই কর্মসূচি সমাপ্ত করুন। 80,000 বুথে ওদেরকে নিঃস্ব করতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী মাইক হাতে নিজে বক্তব্য রাখেন। কি বললেন, এক নজরে সুপ্রিম কোর্টে স্পেশাল কেস। বেআইনিভাবে নাম ডিলিট করেছে, তারা যাতে বিচার পায় তাদের জন্য ধর্ণা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশকে মিসলিড করেছে, বিচারকদের ভুল বোঝানো হয়েছে। আমরা এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, নির্বাচন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের হাত কেস থাকবে। এটা স্পেশাল কেস, বাংলার জন্য বিশেষ কেস। ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। যে দরজা বন্ধ হয়েছে সেটা সর্বোচ্চ আদালত খুলে দিয়েছে। এটা মানুষের জন্য নয়। নির্বাচন ঘোষণা করলেও ভাববেন না আপনার নাম নেই। যদি আপনার সঙ্গে অবিচার হয় তাহলে তৃণমূলের কাছে আসবেন, আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করব। যদিও 25 তারিখ শুনানির ডেট দিয়েছে, তবে 15 বা 16 তারিখ ভোট ঘোষণা করলেও খেলা সুপ্রিম কোর্টের হাতেই রয়ে গেল। ভিড় নেই হলদিয়ার বিজেপির রথযাত্রায়, কর্মসূচিতে এলেন না ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দেখা যায়নি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও, যার ফলে হতাশ শুভেন্দুর জেলার বিজেপির কর্মীরা। রথযাত্রার পর সভা করে পদ্ম শিবির, সেখানেও ভিড় ছিল না, যা নিয়ে তৃণমূলের কটাক্ষ। বাংলায় নতুন করে পরিবর্তন হবে না, বাংলার দুর্জয় ঘাঁটি, তাই আসেননি ওড়িশার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হলদিয়া বিধানসভার চৈতন্যপুর বাজারে ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। সকাল থেকে বিজেপির তরফে প্রচার চালানো হয়েছিল, এই যাত্রায় ও সভায় থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কিন্তু তিনি আসেননি। দেখা যায়নি স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও, তবে ছিলেন অগ্নিমিত্রা পাল্ডা।
তাতেই হতাশ বিজেপির কর্মী সমর্থকরা। রথযাত্রার পর সভাতেও ভিড় হয়নি, ফাঁকা চেয়ার থাকতে দেখা যায়, যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পার্থ বটব্যাল বলেন, বাংলায় নতুন করে পরিবর্তন হবে না। আমি শুনেছি ওখানে লোক হয়নি। সকাল থেকে প্রচার করা হচ্ছিল চৈতন্যপুর বাজারে ওড়িশার মুখ্যমন্ত্রী আসবেন, তিনি বুঝেছেন বাংলা দুর্জয় ঘাঁটি, তাই তিনি আসেননি। তাছাড়া এলাকার লোকের সঙ্গে বিজেপির কোনো সংযোগ নেই। যাত্রা এবং সভায় স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকা নিয়ে তিনি বলেন, সাংসদকে তো এলাকার মানুষ দেখতেই পারেন না, কাগজে বিজ্ঞাপনে কয়েকবার দেখা যায়, তিনি কোনো কাজ করেন না। পার্থ জানিয়েছেন, হলদিয়ার নজরুল মঞ্চে তাদের সভা রয়েছে, পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূলের কিছু যায় আসে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, ফলে কলকাতায় জ্বালানি সংকট, আজ হেসেলে আজ রেস্তোরাঁতেও। দেশের বড় বড় শহরগুলির মধ্যে ঝাঁপ বন্ধের পথে কলকাতার রেস্তোরাঁগুলিও। জ্বালানি সংকট এলপিজি নির্ভর অটোতেও, ছাপ জেলায় জেলায়, ছাপ কলকাতাতেও। চুঁচুড়া ত্রিবেণী রুটে আগে প্রায় 93টি অটো চলতো, কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে সেই রুটে এখন অটোর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একই ছবি এবার দেখা যাচ্ছে কলকাতাতেও। লিটার পিছু দাম 57.68 টাকা। অপরিবর্তিত থাকলেও শহরের একাধিক পেট্রোল পাম্পে এলপিজি গ্যাসের সরবরাহ নেই বলে খবর, যার জেরে যে পাম্পে যখন গ্যাসের গাড়ি আসছে সেখানেই বাড়ছে অটোর ভিড়, বাড়ছে গ্যাস রিফিল করার তাগিদ। দক্ষিণ কলকাতার রিচি রোডে একটি পাম্পে সকাল থেকেই গ্যাস রিফিল করার লম্বা লাইন। প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর গ্যাস মিলেছে বলে দাবি অটো চালকদের বড় অংশের দাবি, রুবি, যাদবপুর, চেতলার মতো এলাকার পাশে কোথাও সরবরাহ নেই, কোথাও থাকলেও তা মাত্রায় কম, সেই কারণে অনেক দূরের পাম্পে যেতে হচ্ছে। অটোতে বসেই শেখ সাবির নামে এক চালক বলেন, কোথাও তো গ্যাস পাওয়া যাচ্ছে না, সব জায়গাতেই ক্রাইসিস। অন্যদিকে ঝগড়ায় আমাদের এখানে সংকট, ফলে যে পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে লম্বা লাইন পড়ছে। 5 থেকে 6 দিন ধরে একই অবস্থা, সকাল থেকে তো কোনো ইনকামই ছিল না, গ্যাস ভরতেই দিন শেষ, মনে হচ্ছে উল্টে পকেট থেকে টাকা চলে যাবে। আর এক চালক ক্ষোভ উগরে দিয়ে বললেন, সকাল 10টায় এসেছি, তারপর থেকে পাম্পেই দাঁড়িয়ে আছি, সব পাম্পেই এক অবস্থা, আমাদের রুটি রুজিতে চাপ পড়ছে, গ্যাস ভরতেই দিন চলে যাচ্ছে, আর গ্যাস না ভরে তো উপায় নেই, গাড়ি না চালালে তো সংসার চলবে না। প্রায় 25 মিনিটের বক্তৃতা, শুরু থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর তুলোধনা নির্বাচন কমিশনের। চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে একেবারে ক্লাসিক ঢঙে সাং বাঙালি অস্মিতায়। কিন্তু উচ্চমার্গের সেই ভাষণে হঠাৎ ব্রেক কষতে বললেন খোদ দলের সুপ্রিমো, সাপ কথা, এবার সাবজেক্টে এসো, এসআইআর এসো। নত মস্তকে তখন রাজ্যসভার সাংসদ তথা এককালের দাপুটে এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, আমি এটা শেষ করেই আসছি দিদি। মেট্রো চ্যানেলের এসআইআর বিরোধী মঞ্চে উঠে শুরু থেকেই বাংলার বরাবরের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি সম্প্রীতির বার্তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের প্রশংসা করে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে তুলে মমতা যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে বিভেদকামী শক্তিকে পরাস্ত করেছেন, সেই কথা বলতে গিয়ে বিজেপিকে দেন ইতিহাসের পাঠ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মেলবন্ধন তুলে ধরে ঋতব্রতর সাপ কথা, বিভেদের রাজনীতি বাংলার মাটিতে কোনোভাবেই চলবে না। একদা সিপিআইএম এর দাপুটে ছাত্র নেতা তথা সাংসদ ঋতব্রত দলে কোণঠাসা হওয়ার পর থেকে যখন তৃণমূলে যোগ দেন, তখন থেকেই তিনি নিজেকে মমতার আদর্শের একজন একনিষ্ঠ অনুগামী হিসাবে প্রমাণ করতে সচেষ্ট। এবার ধর্ণা মঞ্চে বাংলার সংস্কৃতি এবং সম্প্রীতির কথা বলতে বলতে বক্তা যখন আত্মহারা, ঠিক সেই মুহূর্তে নেত্রীর হস্তক্ষেপে থেমে যায় ভাষণ। মঞ্চে তখন বাগ্মী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে ইতি টানতে শুরু করেছেন, কিন্তু আগেই থামান মমতা, জানি এখন যত চর্চা এই রাজনৈতিক আঙিনা, চর্চা সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ? মমতা যে উদ্দেশ্য নিয়ে ধর্নায় বসেছেন, সেই উদ্দেশ্য যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়, তাই কি ঋতব্রতকে ধরিয়ে দিলেন মমতা? চাপান উত্তর চলছে পুরো দমে। আসন্ন নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র কয়েকদিন বাকি। ভোটের দামামা বাজলো বলে, অথচ এখনো পর্যন্ত বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে জোট সমঝোতা কিছুই চূড়ান্ত হলো না। টানাপোড়েনের জেরে জোটের ভবিষ্যৎ নিয়েই এখন রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে জোটটা যে হচ্ছে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে। শেষ জোটের শেষ প্রদীপ হয়ে জ্বলছিল আইএসএফ। বিগত কয়েক মাস বাম নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় নওশাদের। বরাবরই শোনা যাচ্ছিল আসন দফা নিয়ে নাকি দীর্ঘসূত্রিতা, কিন্তু জোটের পাকা খবর কখনোই সামনে আসেননি। সূত্রের খবর, জোট প্রক্রিয়ায় মূল বাধা হয়ে দাঁড়িয়েছে 2 চব্বিশ পরগনার আসন দফা। এই 2 জেলায় আসন সমঝোতার ক্ষেত্রে কোনো রকমে আপোষ করতে চাইছে না। অন্যদিকে
আইএসএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ২ পরগনাকে তারা আসনগুলি দাবি করেছে তা থেকে তারা কোনোভাবেই সরবে না। জানা গিয়েছে মূলত উত্তর ২৪ পরগনার আসন সংখ্যা নিয়ে জট বেশি। এই জেলায় আইএসএফ এবার ৮টি আসনে লড়াই করতে চায়, কিন্তু বামেরা তাদের 5টি আসন ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে দুই শিবিরের মধ্যে দর কষাকষি চললেও নিজেদের অবস্থান থেকে এক চুলো নরম হতে রাজি নন নওশাদ সিদ্দিকীরা। শুধু উত্তর নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বাম এবং আইএসএফ এর আসন সমঝোতা ঠিক একই রকম জটিলতায় দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক মুখে আইএসএফ এর যে জনমনীয় মনোভাব জেরে জোট প্রক্রিয়া এখনো কার্যত বিষ বাও জলে। এখন দেখার শেষ মুহূর্তের কোনো রফা সূত্র বের হয় নাকি এই লড়াইয়ের ময়দানে নামে আইএসএফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর এবার চিন্তায় ভাঁজ পড়েছে বাঙালির কপালেও, কারণ গোটা বিশ্বে তেল এবং গ্যাসের সরবরাহে মারাত্মক প্রভাব শুরু হয়েছে। কলকাতা তো বটেই, বাংলার বাকি রাজ্যের রেস্তোরাঁগুলিতেও হেঁসেলের গ্যাসে টান পড়েছে। এবার তেল সংকটের প্রভাব থেকে বাদ গেল না দীঘাও। পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে। কোন পথে পর্যটন চলবে তাই ভাবাচ্ছে এখন হোটেল মালিকদের। জেলায় শিল্প তালুক হলদিয়াতে গ্যাস রিফিলিং নিয়ে শঙ্কিত প্ল্যান্টগুলিও। যদিও হলদিয়াতে আই এবং সি ভারত গ্যাস সহ কোম্পানিগুলির ডোমেস্টিক গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যায় তাহলে চেষ্টা করছেন বলে কোম্পানিগুলির সূত্রে খবর। চায়ের দোকানদার তপু বেজ বলেন, গ্যাস পাওয়া যাবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই। এখন গ্যাস ১৯৮৫ টাকা সিলিন্ডার, আমরা এক্সট্রা গ্যাস চাইছি কিন্তু দিতে পারছি না। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে ভগবানই জানেন, না পাওয়া গেলে চুলা বন্ধ হয়ে যাবে। যুগ্ম সম্পাদক দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের বিপ্র দাস চক্রবর্তী বলেন, রিফিলিং যদি না হয় আর গ্যাস যদি না আসে তাহলে পর্যটকদের উপর বিরাট প্রভাব পড়বে। দীঘা তো পর্যটকদের নিয়েই ব্যবসা, সেটাই যদি না হয় তাহলে আমাদের কি হবে? আপাতত দীঘায় প্রভাব সেইভাবে পড়েনি, তবে দাম ১০০ টাকা বেড়েছে। অপরদিকে হোটেল ম্যানেজার সুভাষ দাস বলেন, কি হবে বুঝতে পারছি না। দীঘায় তো খাবার হোটেল বন্ধ করে দিতে হবে, টুরিস্ট এলে খাবে কি? আরো বাড়বে বলছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কর্মীদের চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছে সিপিএম। আইএসএফ এর সঙ্গে জোট হবে কিনা এই আবহের মধ্যে এবার মুর্শিদাবাদে সিপিএম কর্মী এবং নেতাদের বড় বার্তা দিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সূত্রের খবর, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে দরকারি ধর্মগুরুদের কাছে যাওয়ার বার্তা দিয়েছেন সেলিম, কিন্তু কেন, কি জন্য এমন বার্তা? সিপিএম বরাবরই অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি দুই দলের ধর্মের রাজনীতি করে, যা ভবিষ্যতে সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যদিও মুখে এই বার্তা দিলেও তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের বৈঠক নিয়ে কম বিতর্ক হয়নি। যে হুমায়ুন সাম্প্রতিক মন্তব্য করেছেন তার সঙ্গে কেন বৈঠক নিয়ে সেই দলের অন্দরই উঠছিল প্রশ্ন। তবে আপাতত সেই বিতর্কে এখন ইতি। জেলায় জেলায় কর্মী সভা করেছেন সেলিম। মঙ্গলবারও তার কর্মী সভা ছিল মুর্শিদাবাদের বহরমপুরে। সূত্রের খবর, সেখান থেকে তিনি জানিয়েছেন দরকার এই শক্তিকে পর্যুদস্ত করতে ধর্মগুরুদের শরণাপন্ন হওয়া, যাতে তারা সাধারণ মানুষকে বোঝান। এই প্রসঙ্গে ভিয়েতনাম যুদ্ধ হো চি মিনের প্রসঙ্গও তোলেন। সূত্রের খবর, সেলিম বলছেন, সেই সময় যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তা স্বাভাবিক করতে বৌদ্ধ মঠে গিয়েছিলেন হো চি মিন। সেই রকমই সাম্প্রদায়িক বিভাজন করা দুই রাজনীতির দল বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে, বর্তমানে ফ্যাসিবাদকে পরাস্ত করতে প্রয়োজন সেই সমস্ত জায়গায় যেতে হবে। কিন্তু সেলিমের এই বার্তা কি কোনো রাজনৈতিক চাল? প্রশ্ন তুলছেন বিশ্লেষকদের একাংশ। ভোটের আগে ধর্মগুরুদের কাছে গিয়ে কি ধর্মনিরপেক্ষ সিপিএম আদতে নিজেদের ভোটের অঙ্ক বাড়াতে চাইছে? সিপিএম এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রানা বলেন, যে সময় ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল তখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে জোড়ার ক্ষেত্রে হো চি মিনের ভূমিকা ছিল। এখন তৃণমূল এবং বিজেপি যে ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে সেটা ভেঙে দিতে প্রয়োজন হবে সম্প্রদায়ের মানুষের কাছেও যেতে হবে। অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিকরা গাড়ির বেপরোয়া গতির বলি এক, আশঙ্কাজনক এক শিশু। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ঘটনাকে উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর মহকুমা চত্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল প্রসাদ বানওয়ালা। তিনি দুর্গাপুরের বিধাননগরের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে হাসপাতালের সামনে রেটারির পাশে ফলের দোকানে ধাক্কা মারে পুলিশ। লেখা ওই 4 চাকা গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি 4 চাকা গাড়িটি স্বাভাবিক থেকে অনেক বেশি গতিতে বিধাননগর হাটকো মোড় থেকে স্টিল মার্কেটের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে যায়। ওই প্রৌঢ় তখন ফল কিনছিলেন, তার হাত ধরেই দাঁড়িয়েছিল শিশুটি। ঘিঞ্জি এলাকায় আরো বেশ কয়েকজন ওই এলাকাতেই ছিলেন। গাড়ি সজোরে এসে ওই প্রৌঢ় এবং শিশুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করে। অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়। ঘটনায় অভিযুক্ত প্রাক্তন সিআরপিএফ আধিকারিককে আটক করেছে পুলিশ। নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসপি ট্রাফিক রাজীব কুমার মালাকার জানিয়েছেন, কি কারণে এত জোরে গাড়ি নিয়ে আসছিল ওই ব্যক্তি সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।